চলুন এক্কেবারে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা বাংলা ভাষার দারুণ চমৎকার, বেশ কৌতুকপূর্ণ আর বলতে গেলে একটা ধ্বনিগত ধাঁধার জগতে ডুব দিতে যাচ্ছি। জানেন তো, ভাষা যে শুধু মনের ভাব প্রকাশের কোনো মাধ্যম তা কিন্তু নয়। এটা দিয়ে যে কি অদ্ভুত আর দারুণ সব বুদ্ধিবৃত্তিক খেলা খেলা যায় তার অন্যতম সেরা একটা উদাহরণ হলো খুব ছোট্ট কিন্তু ভীষণ বিখ্যাত একটা 2 লাইনের বাংলা বাক্য। এটা এমন একটা বাক্য না যা আমাদের ভাষার কাঠামোগত সৌন্দর্য আর অনুপ্রাসের চরম উৎকর্ষকে একেবারে চোখের সামনে জ্যান্ত করে তোলে। এখানে প্রতিটি শব্দ যেন এক একটা জ্যামিতিক নকশা, খুব নিখুঁতভাবে একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা দারুণ গল্প তৈরি করেছে। এবার এই পুরো বাক্যটার সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি একটু খেয়াল করুন। এর দৃশ্যগত এবং ছন্দময়ের পুনরাবৃত্তিটা জাস্ট অসাধারণ। বাক্যটা যখন পড়া হয় তখন এর ভেতরের অদ্ভুত সুন্দর ছন্দটা কিন্তু খুব স্পষ্টভাবে ধরা পড়ে। শুনুন, কলিকাতার করিম কাকার কনিষ্ঠ কন্যা কাকুলি কাকাকে কহিল, কাকা কাক কেন কাকা করে? কাকা কাকুলিকে কহিল, কাকের কাজ কাকা করা, কাজই কাকা করে। দারুণ না? একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে ক ধ্বনির উপর বারবার জোর দেওয়া হচ্ছে আর বলার সময় গতির যে একটা দারুণ উত্থান পতন ঘটছে, সেটা একদম সাদামাটা একটা বাক্যকে রীতিমতো একটা শ্রুতিমধুর কলায় পরিণত করেছে। এটা আসলে নিছক কোনো কথা নয়, বরং ধ্বনি নিয়ে এক ধরনের জাদুকরী পরীক্ষা নিরীক্ষা বলা যায়। অধ্যায় 1, প্রেক্ষাপট এবং চরিত্রসমূহ। চলুন দৃশ্যটার একটু ব্যবচ্ছেদ করা যাক। পুরো দৃশ্যটাকে যদি আমরা একটু গুছিয়ে সাজাই তাহলে দেখতে পাব কিভাবে মূল টেক্সট থেকে বিশেষ্য পদগুলোকে আলাদা করে পুরো আখ্যানের একটা খুব স্পষ্ট চিত্র আঁকা যায়। বেশ সুশৃঙ্খলভাবে তথ্যগুলো এখানে উঠে এসেছে। একদিকে আমরা পাচ্ছি স্থান কলকাতা বা কলিকাতা, যা কিনা একটা পুরনো বেশ বনেদি শহরের আবহ তৈরি করছে। অন্যদিকে রয়েছে আমাদের চরিত্ররা করিম, কাকা এবং অবশ্যই ছোট্ট কাকলি। আর এর ঠিক পরেই রয়েছে আমাদের পুরো আলোচনার মূল বিষয়, একটি সাধারণ কাক। এই ব্যাপারটা আসলে প্রমাণ করে যে বাক্যটাতে অনুপ্রাসের ছড়াছড়ি থাকলেও এটা কিন্তু কোনো অর্থহীন শব্দের জগাখিচুড়ি নয়, বরং এটা একটা সুগঠিত নাটকীয় মঞ্চ প্রস্তুত করেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো কাকলি চরিত্রটির একটি বিশেষ বর্ণনা। তাকে কিন্তু কনিষ্ঠ কন্যা বা পরিবারের সবচেয়ে ছোট মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ছোট্ট তথ্যটা, বিশ্বাস করুন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ঠিক এই জায়গাটায় কাকলির অল্প বয়স আর তার সেই চিরচেনা শিশুসুলভ কৌতূহলের একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়। পরিবারের সবচেয়ে ছোট সদস্য হিসেবে আশেপাশের খুব সাধারণ জিনিসগুলো নিয়ে প্রশ্ন করাটাই তো তার স্বাভাবিক প্রবৃত্তি, তাই না? আর মজার ব্যাপার হলো, এই নিখাত শিশুসুলভ বিস্ময়বোধ থেকেই কিন্তু আসলে পুরো ঘটনার সূত্রপাত। অধ্যায় 2, অনুপ্রাসের ধরন বিশ্লেষণ এবং বাক্যের গঠনশৈলী। বড় করে লেখা এই একক ব্যঞ্জন বর্ণটার দিকে একটু ভালোভাবেই লক্ষ্য করলে পুরো ধাঁধার আসল রহস্যটা বোঝা যাবে। ক, হ্যাঁ, এই একটা মাত্র ধ্বনি এখানে পুরো ইমারতের মূল ইট বা ভিত্তি হিসাবে কাজ করছে। ভাবলে অবাক হতে হয় যে কিভাবে একটা মাত্র ব্যঞ্জনবর্ণ পুরো একটা আখ্যানের ভার এমন অনায়াসে বহন করতে পারে। বাংলা ভাষায় এত এত বর্ণ থাকা সত্ত্বেও লেখক স্বেচ্ছায় একদম নিজের ইচ্ছেতে এই একটা মাত্র বর্ণের গণ্ডের ভেতর নিজেকে আটকে রেখেছেন, আর সেই সীমাবদ্ধতার ভেতর থেকেই অসাধারণ অর্থপূর্ণ আর যৌক্তিক একটা বাক্য তৈরি করেছেন। ভাবা যায়? এবার এই তালিকার দিকে তাকালে অনুপ্রাসের ঘনত্ব বা ডেন্সিটি দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হয়। কলিকাতার করিম, কাকার, কনিষ্ঠ কন্যা, কাকলি, কাকাকে, কহিল, কাক, কেন, কা, করে, কাজ, কাজী, এখানে পুরো 14টি সম্পূর্ণ আলাদা আলাদা শব্দ রয়েছে, যেগুলোর প্রত্যেকটির শুরু হয়েছে ঠিক একই ধ্বনি দিয়ে। মানে এটা কোনোভাবেই সাধারণ কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। এটা অত্যন্ত পরিকল্পিত আর নিপুণ একটা ভাষাগত কারুকাজ। একটা নির্দিষ্ট ধ্বনি দিয়ে পরপর এতগুলো শব্দ সাজিয়ে একটা পূর্ণাঙ্গ, ব্যাকরণগতভাবে একেবারে নিখুঁত আর অর্থপূর্ণ বাক্য তৈরি করাটা ভাষার উপর চরম দক্ষতারই প্রমাণ দেয়। অধ্যায় 3, কাক নিয়ে কাকলির প্রশ্ন। চলুন মূল ঘটনাটায় যাওয়া যাক। কাক কেন কাকা করে? শুনতে একদম সাদামাটা দৈনন্দিন জীবনের একটা সাধারণ পর্যবেক্ষণ মনে হচ্ছে, তাই তো? কিন্তু একটু ভেবে দেখুন, এই প্রশ্নটার মধ্যে এক অদ্ভুত অস্তিত্বমূলক বা এক্সিস্টেন্সিয়াল গভীরতা লুকিয়ে আছে। একটা শিশু যখন তার চারপাশের জগৎটাকে বোঝার চেষ্টা করে, তখন তার কাছে কোনো কিছুই কিন্তু তুচ্ছ নয়। একটা সাধারণ পাখির একদম সাধারণ ডাকও তার ছোট্ট মনে বিশাল কৌতূহলের জন্ম দিতে পারে।
সত্যি বলতে এই প্রশ্নটা আমাদেরও বাধ্য করে প্রকৃতির অতি সাধারণ নিয়মগুলো নিয়ে একটু নতুন করে ভাবতে। আর এখানেই আমরা দেখতে পাচ্ছি ধ্বনিগত অনুকরণের বা যাকে ইংরেজিতে অনোম্যাটোপিয়া বলে তার একদম নিখুঁত একটা উদাহরণ। কা কা শব্দগুচ্ছটা এখানে শুধু কতগুলো বর্ণ দিয়ে তৈরি শব্দ নয়, এটা সরাসরি একটা কাকের ডাকের আক্ষরিক অনুকরণ। মানে দাঁড়ালো ভাষার ধ্বনি নিয়ে খেলা করার পাশাপাশি এখানে প্রকৃতির ধ্বনিকেও অত্যন্ত সুকৌশলে বাক্যের কাঠামোর ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এই জিনিসটাই পুরো ধাঁধাটিকে আরও অনেক বেশি বাস্তবসম্মত এবং শ্রুতিমধুর করে তুলেছে। অধ্যায় ৪, কাকার পুনরাবৃত্তিমূলক উত্তর, বা বলতে পারেন নিখুঁত চক্রাকার যুক্তি। কাকের কাজ কাকা করা, কাজেই কাকা করে। কাকার এই সম্পূর্ণ উত্তরটার দিকে তাকালে আসলেই অবাক হতে হয় যে কিভাবে তিনি অনুপ্রাসের সেই ক ধ্বনির কঠোর নিয়ম একবারের জন্য না ভেঙে তার যুক্তিটা ঠিকই দাঁড় করিয়েছেন। এই বাক্যটা যেন একটা নিখুঁত লুপ বা চক্র তৈরি করেছে। এটা এমন একটা উত্তর যা নিজেই নিজেকে প্রমাণ করে আর বিতর্কের কোনো সুযোগই বাকি রাখে না। এখানে পাশাপাশি এই দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির তুলনাটা অত্যন্ত আকর্ষণীয়। একদিকে রয়েছে কাকলির সীমাহীন কৌতূহল, যে কিনা জগতের প্রতিটি কেনর উত্তর খুঁজে পেতে চায়, আর ঠিক তার বিপরীতে রয়েছে বয়স্ক কাকার চূড়ান্ত সোজাসাপটা এবং অত্যন্ত ব্যবহারিক একটা উত্তর। শিশুসুলভ বিস্ময় আর বয়স্কদের শুষ্ক যুক্তির এই যে একটা বৈপরীত্য, এটাই কিন্তু এই ছোট্ট আখ্যানটার মধ্যে একটা চমৎকার কমেডি বা হাস্যরসের জন্ম দিয়েছে। এটা দারুণভাবে প্রমাণ করে যে একই ঘটনাকে দুটি ভিন্ন বয়স আর ভিন্ন মনন কিভাবে সম্পূর্ণ আলাদাভাবে মূল্যায়ন করতে পারে। চলুন কাকারই অকাট্য আর পুনরাবৃত্তিমূলক যুক্তিটাকে একটু ধাপে ধাপে ভেঙে দেখা যাক। ধাপ ১, কাকের প্রধান কাজই হল কাকা করা, মানে এটা তার সংজ্ঞার মধ্যেই পড়ে। এবং ধাপ ২, যেহেতু এটাই তার কাজ, কাজেই সে সেটাই করে। ব্যাস, হিসাব মিলে গেল। এটা একটা নিখুঁত সার্কুলার লজিক বা চক্রাকার যুক্তি। এই যুক্তির ভেতরে বিন্দুমাত্র কোনো ফাঁক নেই। কাকলি হয়তো বেশ দার্শনিক একটা উত্তর আশা করেছিল, কিন্তু কাকা তাকে এমন একটা চরম আক্ষরিক উত্তর দিলেন যার পর আসলেই আর কোনো প্রশ্নই করা চলে না। অধ্যায় ৫, ভাষাগত কৌতুকের শিক্ষা এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি। পুরো বিশ্লেষণটা থেকে আমরা বেশ কয়েকটা দারুণ বিষয় বুঝতে পারি। প্রথমত, ভাষা কেবল যোগাযোগের কোনো নিছক মাধ্যম নয়, এটা হতে পারে একটা অত্যন্ত বিনোদনমূলক ধাঁধা বা খেলা। দ্বিতীয়ত, চরম অনুপ্রাস বা অ্যালিটারেশনের ক্ষমতা যে ঠিক কতখানি শক্তিশালী হতে পারে তা তো আমরা স্বচক্ষেই দেখলাম। এটা একটা একদম সাধারণ বাক্যকেও শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে। আর তৃতীয়ত, শিশুসুলভ কৌতূহল আর বয়স্কদের চরম বাস্তববাদী যুক্তির মধ্যে যে একটা সহজাত বেশ হাস্যকর দ্বন্দ্ব রয়েছে, সেটা এই ছোট্ট ২ লাইনের গল্পে যেন নিখুঁতভাবে ফুটে উঠেছে। এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে কাকার সেই অকাট্য যুক্তির সূত্র ধরেই একটা বেশ গভীর চিন্তার বিষয় সামনে চলে আসে। কাকের কাজ যদি কেবল কাকা করাই হয় আর সে কারণেই সে তা করে, তবে কি পৃথিবীর সব প্রাণী, মানে এমনকি আমরাও, কেবল আমাদের নাম বা পরিচিতি দিয়ে সংজ্ঞায়িত নির্দিষ্ট কাজের গণ্ডিতে চিরকাল আবদ্ধ? আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি কেবলই আমাদের পূর্বনির্ধারিত কাজগুলো করে যাওয়া, নাকি এর বাইরেও খোঁজার মতো আরও অনেক কিছু রয়ে গেছে? কাকার যুক্তিটা শুনতে যতখানি সোজাসাপটা মনে হয়, এর আড়ালে লুকিয়ে থাকা প্রশ্নটি কিন্তু ততটাই ভাবনার খোরাক যোগায়।